আনন্দ থেকে প্রকাশিত নীল রোলার লাল রোলার বইটি আমি আগের বছর ডিসেম্বরে সংগ্রহ করেছিলাম এবং সেই সংগ্রহের ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। বইটির এইটাও ঘিয়ে কালারের অ্যাকচুয়ালি, এবং এর ওপর লেখাগুলো সাদা দিয়ে, ফলত আলোতে না এটা রিফ্লেক্ট হচ্ছে, তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না লেখার নামটা। এরম করলে হচ্ছে অ্যাকচুয়ালি উপন্যাসের নামটা বোঝা যাচ্ছে। কাল রাত্রি শেষ করার পর এই বইটি পড়তে শুরু করলাম। স্মরণজিৎ চক্রবর্তী এই নামটাই যথেষ্ট ছিল বইটি কেনার জন্য। বইটির নামকরণটা বেশ সুন্দর, প্রচণ্ড আনকমন, ছিটকে যাওয়ার মতো, কিন্তু বেশ সুন্দর স্নিগ্ধ নাম। বইটির প্রচ্ছদটিও বেশ সুন্দর। অ্যাকচুয়ালি আনন্দর বই খুব একটা সংগ্রহ করা হয় না, তার প্রধান কারণ হলো দাম। আকাশ ছোঁয়াই দাম, যা মধ্যবিত্ত মানুষদের কাছে সত্যিই সমস্যার সৃষ্টি করে। কিন্তু আবার এটা ভেবেও ভালো লাগে যে বইটার দাম কিন্তু আনন্দ উত্তর বাড়াতে পারছে। তার পেছনের কারণটা হলো মানুষ কিনছেও, এমন নয় যে আনন্দর বই মানুষ কিনছে না। অ্যাকচুয়ালি হয়তো পরিমাণে বা সংখ্যায় কম কিনছেন, কিন্তু কিনছি, আমিও তো কিনি। হয়তো সব বই কিনে ওঠা হয় না, বা হয়তো কম দাম হলে 10টা বই কিনলে এখন হয়তো 2টো বই কিনছি বা 4টে বই কিনছি, এর বেশি হয়তো হচ্ছে না, কিন্তু কিনছি। এবং সেটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু মানুষ আনন্দর বই কেনে। তার অন্যতম কারণ আনন্দ নিজের পাবলিকেশনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের একটা বেশ ধারণা বা আমাদের একটা ভরসার জায়গা হয়ে উঠেছে আনন্দ, যে আনন্দ থেকে বেরিয়েছে তার মানে তো লেখা ভালো হবেই। আনন্দর বই, তাহলে তো গল্প বা যাই লেখা থাকুক ভেতরের মাল মশলা ভালো হবে। হাবজি কাবজি লেখা ওরা ছাপায় না। আমি জানি না, হয়তো আনন্দ থেকে ছাপানোটাও বেস্ট লেখকদের কাছে অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, এবং আনন্দ থেকে ছেপেছে এটাও তাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, কারণ আনন্দ অনেক পুরনো এবং ওর বেশ সিলেকশন খুবই ভালো। আচ্ছা, আবার ফিরে আসি আমাদের মূল জায়গায়। অ্যাকচুয়ালি অল্প অল্প করে বেশ কয়েকটি বই আমি আনন্দর সংগ্রহ করেছি, কারণ দাম হাই হওয়া সত্ত্বেও। তার মধ্যে এটি অন্যতম। 250 টাকা মুদ্রিত মূল্যের এই বইটিও তাদের মধ্যে অন্যতম। গল্পের নায়ক বছর 44-এর রনন ঘুরতে গিয়েছিল কয়েকদিনের জন্য ইউরোপে তার বন্ধুদের কাছে। সেখান থেকে দেশে ফিরে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে জানতে পারে তার বাবা এই 72 বছর বয়সে এসে বিয়ে করছে। প্রোগ্রেসিভ মনের রনন এই বিষয়টি খুব ভালোভাবে মেনে নেয়। সে চায় যার সাথেই তার বাবা থাকুক না কেন, আলটিমেটলি তার বাবা যেন ভালো থাকে। তার পরিবারের অন্যতম একজন মানুষ রননের পেশী। রননের মা মারা যাওয়ার পর থেকে মায়ের না থাকার অনুভব যিনি বুঝতে দেননি তিনি হলেন এই পিসি। পিসি যাকে ভালোবাসত সেই ববি কাকুর সাথে বিয়ে দেন না রননের দাদু, ফলত পিসির বিয়ে হয় অন্যত্র। সেই পিসেমশাই মারা গেলে পিসি আবার রননদের সংসারে চলে আসে এবং তাদের পারিবারিক ব্যবসা বাড়ি সমস্ত কিছু একা হাতে পরিচালনা করেন। প্রায় 30 বছর বাদে ফিরে আসে ববি কাকু। রননের জীবনে প্রেম এসেছে দুবার। প্রথমবার সে নিজে ছেড়ে পালিয়ে এসেছিল, পরের বার তাকে ছেড়ে চলে গিয়েছিল প্রেমিকা। কিন্তু ভাগ্যের পরিহাসে বর্তমানে দুজনেই ফিরে আসতে চাইছে রননের জীবনে, এবং অদ্ভুতভাবে একসঙ্গেই ফিরে আসতে চাইছে বা একই টাইমে ফিরে আসতে চাইছে। 44 বছরে অবিবাহিত জীবনে কাউকে কি আবার ফিরিয়ে আনবে রনন? আর আনলে কাকেই বা আনবে? গল্পটি প্রধানত রননের লেখনীতে লেখা হয়েছে। রননদের বাড়ির বাগানে রাখা তার দাদুর কেনা নীল রোলার ও লাল রোলার দুটি বারবার ফিরে আসে এই গল্পে। লাল রংটা প্রধানত ভালোবাসার রং, আবার রাগের রঙও বটে। মানুষ রেগে গেলে লাল হয়ে যায়,
আবার ভালোবেসে বা ভালোবাসার যে আদুরে ভালোবাসা, সেটার রঙও কিন্তু লাল। নীল রংটা তেমনি বেদনা শুষে নেওয়ার কাজ করে। এই দুটো রোলার যেন মানুষের জীবনে রাগ দুঃখ শুষে নিয়ে আনন্দ ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে। দুটো কালারকে এমফাসাইজ করা হয়েছে, নীল এবং লাল। আমার মনে হয়েছে দুটো কালারের কারণ হলো, নীল হচ্ছে দুঃখ শুষে নেয়, নীল রংটা দেখলে অনেক সময় দুঃখটা শুষে নেয়, এরকম একটা প্রতিক্রিয়া হয় মনের মধ্যে। তো সেই জন্য হয় নীল রংটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে। এবং লাল হলো ভালোবাসার রং, আনন্দের রং। যদিও লাল আবার রাগেরও রং, কিন্তু আমার মনে হচ্ছে যে একদিকে যেমন একটা কালার ভালোবাসা ছড়িয়ে দেবে, এবং অন্যদিকে আর একটা রং আছে তার মধ্যেকার যে দুঃখ সেটাকে শুষে নেবে। তাই লেখক আর কি দুটো রংকে এমফাসাইজ করে লিখেছেন এই পুরো উপন্যাসটি। গল্পটি প্রধানত মানুষের বিভিন্ন রকম ইমোশনগুলোকে নিয়ে লেখা একটা সামাজিক লেখনী। কিছু কিছু জায়গা বেশ মন ছুঁয়ে যায়। বিশেষত লেখক একটু লাজুক স্বভাবের হওয়াতে সে যাকে ভালোবাসে তার সাথে চেয়েও কথা বলতে পারে না, কাউকেই মুখের ওপর কিছু বলে উঠতে পারে না। তাই অনেক সময় এই স্বভাবের জন্য তাকে অনেক ফালতু পরিস্থিতিতে পড়তে হয়েছে। অনেকেই ভাবে ভীতু, তাই পালিয়ে যায়। আসলে রননী 44 বছরে এসে উপলব্ধি করে ফেলেছে কারোর সাথেই ঝামেলা করে কখনোই ভালো থাকা যায় না। যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত। যেটা সাধারণত হয়ে থাকে, লাজুক প্রকৃতির মানুষেরা সবসময় সবার মুখের ওপর সত্যি কথাটা বলে দিতে পারে না। হয়তো তাদের মন চাইছে বলে দিতে, কিন্তু তারা পারে না, পেরে ওঠে না। ঠিক সেরকমই রননের জীবনের এমন একজন ব্যক্তির কথা আমরা উল্লেখ পাবো। অনেক ঘটনাই এখানে উল্লেখ আছে, তার মধ্যে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো, তার এক বন্ধু আছে, তিনিও লেখক। তিনি বারবার রননের লেখাকে ছোট করেন, বারবার বোঝাতে চান যে রনন খুব ভালো লিখে না, তা এইসব লিখে কি, ও যে সাবজেক্টের ওপর লেখে সেই সাবজেক্টের ওপর লেখালেখি করে কি হবে, বাংলা সাহিত্যের ইতিহাসকে বদলাতে হবে, এবং তিনি যেটা লেখেন সেটা হাই ক্লাস লেখেন। সবাই জানে এবং রনন জানে যে সেই লেখা উনি মোটেই ভালো লেখেন না, কিন্তু মুখের ওপর কোনোদিনই বলে উঠতে পারে না রনন। তার বিরক্ত লাগে তাদের কথা। এবং এই জায়গাগুলোতে রননের যিনি ড্রাইভার কাকু, সে তার ডায়লগগুলো বেশ মজার, এবং সে রননের হয়ে প্রায় উত্তর দিয়ে দেয়, সত্যি কথাটা বলে দেয় মাঝে মাঝে। এবং এই জায়গাগুলো পড়তে ভালো লাগে। দুটো ইমোশন এখানে কাজ করবে। এক যে রননের যে কি বলবো, যে ও যে মুখচোরা স্বভাবটার জন্য একদিকে যেমন রাগও হবে ওর ওপর যে কেন বলতে পারছে না, আবার তেমনি সেই ভদ্রলোক, যে লেখক ভদ্রলোক, তার যে ইনসিকিউরিটিটা সেটাও ফিল হবে। আবার কাকুম ওই রননের যিনি গাড়ি চালান সেই ড্রাইভারের মধ্যে মনে হবে মুখের ওপর বলে। তো এতগুলো ইমোশনকে একটা সিচুয়েশনে লেখক লিখেছেন, এবং সেটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। মেনলি বইটা ইমোশনে ঘেরা, এবং বইটা পড়তে পড়তে আপনি যত সেই কথাগুলো বা সিচুয়েশনগুলোর ইমোশনগুলোকে ধরতে পারবেন, তত মনে হয় বইটার একটা মানে স্টোরি আছে, অন্য একটা স্টোরি আছে, ইমোশনের স্টোরি মেনলি এটা, এবং খুব সুন্দর। বিশেষত যারা ইমোশনে বা সামাজিক ধরনের গল্প পড়তে ভালোবাসেন, মানুষের যে মন, তার যে ইমোশনগুলো, তার যে বিভিন্ন স্তরগুলো নিয়ে লেখা কোনো গল্প বা উপন্যাস পড়তে ভালোবাসেন, তাহলে এই বইটি আপনার জন্য আদর্শ। পুরো বইটি বেশ সিরিয়াস গোছের হলেও বইটি কমিক রিলিফও আছে। এই যে বললাম, যেমন ওই হারুদা, যে রননের যে আর কি ড্রাইভার, এবং এই অমলবাবু যে রননের লেখক বন্ধু, তাদের কথোপকথনগুলো বেশ কমিক রিলিফও দেবে। শুধু কমিক রিলিফ অর্থাৎ হাসি বা যে হাস্যরসের যে ইমোশনটা, অতএব আপনি সব কিছুতেই একটু ইমোশন পাবেন, কারণ মানুষ মাত্রই তো ইমোশনে ঘেরা একটা মানুষ, মানে মানুষ হলো ইমোশনে ঘেরা একটা জীব।
সে কখন মানে খুব নির্দয় বা নির্জীব, যে আমরা যাদেরকে তুলনা করি যে পাথরের মতো, তাদের মধ্যেও কিন্তু ইমোশন আছে, সেটাও ইমোশন। এবং ইমোশনাল হওয়াটা সাইকোলজিক্যাল দিক থেকে কোনো খারাপ নয়। আমরা কথায় কথায় বলি বাবা তুই বেশি ইমোশনাল হয়ে যাস না, বা সে ইমোশনাল হয়ে যাওয়াটাকে আমরা অনেক সময় করি, কিন্তু সেটা ভালো, খারাপ নয়, মোটেই খারাপ নয়। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই কমিক রিলিফগুলো বেশ এনজয় করবেন, বেশ ভালো লাগবে পড়তে। এবং এই জায়গাগুলো পড়ে আপনিও হয়তো আমার মতো, হয়তো না, আপনিও আমার মতো হাসবেন এবং মন খুলে হাসবেন। অনেকটা সিরিয়াসের লেখা পড়ার পর একটা দুটো কমিক রিলিফ সত্যিই দরকার। লেখক সরঞ্জিৎ চক্রবর্তীর লেখনী নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা আমার মধ্যে নেই। আমার বেশ ভালোই লেগেছে বইটি পড়ে। বিয়ে এই জিনিসটা আজও আমরা একটা নির্দিষ্ট এজ গ্রুপে বেঁধে রেখেছি। স্টিরিওটাইপ মনোভাব থেকে কোথাও গিয়ে আজও আমরা বেরোতে পারিনি, বা আমাদের সমাজ বেরোতে পারেনি। কিন্তু ভালো থাকা এবং কাউকে ভালোবাসার অধিকার তো সবার আছে, সেখানে বয়স ফ্যাক্টর নয়, বয়স কখনোই ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে না। এবং সবচেয়ে বড় কথা, আমি কখন বিয়ে করবো সেটা কখনোই সমাজ বলে দিতে পারে না। হ্যাঁ, একটা সার্টেন এজ আছেন যেটার পরে মানুষের মধ্যে সেই ফিজিক্যালি এবং ইমোশনালি মেন্টালি সেই জিনিসটা আসে, যার জন্য একটা নিয়ম আছে যে এত বছরের নিচে করা যাবে না, কিন্তু ঊর্ধ্বটা কিন্তু কেউ নির্ণয় করে দেয়নি। এবং এটা সমাজের স্টিরিওটাইপ ভাবনার মধ্যে চলে, বা সামাজিক নিয়মের মধ্যে পড়ে যে এত বছরের ওপর বাবা এই বয়সে এসে বিয়ে করছিস। কিন্তু রনন সেদিক থেকে ভীষণ প্রোগ্রেসিভ, সে তার বাবার বিয়েটাকে মেনে নেয় এবং সে মনে করে যে একটা মানুষ একলা থাকাচ্ছে, তার সাথে যদি কেউ ভালো থাকে, কেউ সঙ্গে থাকলে সে ভালো থাকে, ডেফিনেটলি সেটা করা উচিত। এবং এই যে মেসেজটা যে ভালো থাকার বা ভালো বাসার অধিকার প্রত্যেক মানুষের আছে এবং প্রত্যেকটা এজে এসে আসছে, যে কোনো এজের আছে, সেই জন্য সঞ্জিত চক্রবর্তীকে ধন্যবাদ জানাতে হয় যে এই মেসেজটা, এই স্টিরিওটাইপ মনোভাবটাকে উনি এই উপন্যাসের মধ্যে দিয়ে ভাঙার চেষ্টা করেছেন। যারা মূলত, এই যে বললাম, যারা মূলত সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই বইটি পড়ুন, ভালো লাগবে আপনার। আর সামনেই কলকাতা বইমেলায়, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও যে বিভিন্ন জেলা বইমেলাগুলো চলছে, সেখান থেকেও আপনারা আনন্দের যে কোনো স্টল থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া তো সারা বছরের জন্য আনন্দের বিপণীগুলি রয়েছে। আমি মানছি হয়তো একটু দাম বেশি, তবে 250 টাকার নিরিখে বইটার মোটামুটি ঠিকঠাক, খুব একটা বেশি দাম নেই। আমার কাছে যে এডিশনটা আছে সেটা 2023-এর প্রথম সংস্করণটাই রয়েছে। আমি জানি না এরপরে আর সংস্করণ হয়েছে কিনা, বা তার দাম বেড়েছে কিনা, তবে আমি বলবো 250 টাকার নিরিখে বইটা একদম জাস্টিফাইড। সঞ্জিত চক্রবর্তীর লেখা তো খুবই ভালো, খুব সাবলীল লেখা, এবং আমার খুব ভালো লেগেছে পড়ে। এর আগে আমি ওনার জোনাকিদের বাড়িটা পড়েছি, কম্পাস পড়েছি, আমার পাতাঝরার মরশুমও আমি পড়েছি। এই 3টে আমার ওনার লেখা পড়া আছে, তো আমার খুবই তো ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানাবেন।